দর্শক স্বাগত নিউজ 24 সংবাদ আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে দিচ্ছে না সরকার, এমনটি অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলছেন জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রতিহিংসার শিকার ইশরাক। মঙ্গলবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন রুহুল কবির রিজভী ও শামসুজ্জামান দুদু। এদিকে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ দেওয়া হবে বুধবার। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা ৬ষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। আন্দোলনকারীরা বলেন, ঢাকা দক্ষিণ সিটি থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আন্দোলন চলবে। শত শত কোটি টাকা এই নগর ভবন থেকে দুর্নীতি করে কামিয়ে নিয়ে গেছে। এর জন্য ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করা হচ্ছে না। মশার কামড় অতিষ্ঠ, জায়গা জায়গা আবর্জনা, কেউ দেখার নাই। এর জন্য আমরা আমাদের মেয়রকে চাই। আমরা নগর পিতা হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাককে সেবা করার দায়িত্ব দিতে চাই। বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ, ইশরাককে গায়ের জোরে শপথ নিতে দিচ্ছে না সরকার। রাজধানীর খিলক্ষেতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত, সে কি করে মেয়র হতে পারলো? সেও তো আদালতের রায় দিয়ে মেয়র হয়েছে। একই আইনে যদি সাদাত হতে পারে, তাহলে ইশরাক কেন হতে পারবে না? এটা হলো জনগণের জিজ্ঞাসা, আমার না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এক ইস্যুতে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ইশরাক হোসেন প্রতিহিংসার শিকার। এখনো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি, সেই ছেলেটি ইঞ্জিনিয়ার ইশরাক। ইশরাকের শপথ ঠেকাতে হাইকোর্টে চলছে রিট মামলা। মঙ্গলবার এর শুনানি শেষ হয়েছে, আদেশ মিলবে বুধবার। নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই। এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন শপথ না করায় সেই জন্য করা হয়েছে এটা। এবং এটা ধরেন, এটা আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে, এবং যেটা রুল অফ ল, যদি আইনের সাথে বিশ্বাস করি অবশ্যই তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে হবে। আর সরকার এখন তা করছে না, সরকারের একটা গোষ্ঠীর কারণে। হাইকোর্টে রিটটি দায়ের করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না দেওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার দুপুরে সাভারে এক আয়োজনে তিনি এ কথা বলেন। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা এখন সমীচীন হবে না। দেখা যাক শুনানিতে কি নিষেধাজ্ঞা আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে, কারণ বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। তবে অবশ্যই যেহেতু এটা একটা সাডেন এসেছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, এমনটি অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে গুলশানে দলের যৌথ সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির যৌথ সভা। ঘোষণা করা হয় ৮ দিনের দলীয় কর্মসূচি। সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের উন্নয়ন ও গণতন্ত্র ফেরানোর পথ চলায় বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে বলেন, জাতীয় নির্বাচন পেছাতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটেছে।
সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মূল বাধা এখনো রয়ে গেছে। এ রাষ্ট্রের কল্যাণের জন্য কি কাজ করা হবে এই সিদ্ধান্ত নেওয়ার মালিক এদেশের জনগণ, আর জনগণ সেই ক্ষমতা, সেই অধিকার প্রয়োগ করে তার ভোটাধিকারের মাধ্যমে। ফ্যাসিবাদ বা স্বৈরাচার তার পতন হয়েছে, কিন্তু এখনো জনগণের শাসন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। স্থানীয় নির্বাচন দেখিয়ে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চাওয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল সভাপতি বলেন, এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রয়োজনে সারা দেশে একযোগে আন্দোলন চলবে। মুষলধারে বৃষ্টি শাহবাগে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বিকাল 3টায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। অভিযোগ করেন, প্রকাশ্যে একজন নেতাকে কুপিয়ে মেরে ফেলা হলো, অথচ এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কেন প্রতিদিন লাশ পড়ছে আর কেন প্রতিদিন ছাত্রদলেরই লাশ পড়ছে, এটা কিন্তু আমাদের ভিতরে একটা সন্দেহজনক একটি বিষয় দাঁড়ায়। এখানে আমরা সারা বাংলাদেশের সমগ্র ছাত্রছাত্রীর জানমালের নিরাপত্তার জন্য আমরা যে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। এক সাম্য, তার বাবা তার খুব আদরের সন্তান, সে সমগ্র বাংলাদেশের কাছে সাম্যের বিচার চেয়েছে। আমরাও এই ন্যায় বিচারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব ইনশাল্লাহ। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে প্রয়োজনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে আন্দোলন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার আলম সাম্য। তিনি এএফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে মাঠে নেমেছেন গাজীপুর ও আশুলিয়ার 9টি পোশাক কারখানার শ্রমিক। তাদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধা পেয়ে রাজধানীর কাকরাইলে মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। মঙ্গলবার বেলা 3টা থেকে সেখানে অবস্থান করছেন তারা। শ্রম ভবন থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা অভিমুখে রওনা হন তারা। কাকরাইল মোড়ে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। বৃষ্টি ভিজেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। তারা জানান, গাজীপুরের টিএনজেড গ্রুপের 8টি কারখানা ও আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটেড দীর্ঘ সময় ধরে তাদের বেতন বন্ধ রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের যে পাওনা, সেই পাওনা দেওয়া হয় নাই। একবার 1 তারিখ, একবার 7 তারিখ, একবার 22 তারিখ, একবার 20 তারিখ, এইভাবে করে তারা শ্রমিকদেরকে ঘোরাচ্ছে। কত পাওনা এবং মালিকের কি কি সম্পদ বিক্রি করার ভেতর দিয়ে এই পাওনাটা পরিশোধ করা যায় সেটা পর্যন্ত আলোচনা হয়েছে এবং 2 দফায় ডেট এইবার পর্যন্ত মিস হলো। তার প্রেক্ষিতে আজকে এখানে আসা হলো। দর্শক, এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। সেখানকার পরিস্থিতি নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। সানি, পোশাক শ্রমিকদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাই, আর এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন কাকরাইল মোড়ে, সবশেষ খবর জানাবেন। তাদের দাবি, তারা 3 মাস ধরে বেতন পাচ্ছেন না। টিএনজেড গ্রুপের 8টি কারখানার শ্রমিকরা, ঠিক দেখতে পাচ্ছেন যে কাকরাইলের যে যমুনার দিকে যে যাওয়ার রাস্তাটি রয়েছে তার প্রবেশ মুখ আটকে তারা বিক্ষোভ করছেন এবং পুলিশ ব্যারিকেড দিয়ে জায়গাটিকে ব্লক করে দিয়েছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা যমুনার দিকে না যেতে পারেন। দুপুরের দিকে 3টার দিকে তারা একটি মিছিল নিয়ে তাদের মার্চ টু যমুনা সেই কর্মসূচি দিয়ে কিন্তু তারা
যমুনার দিকে যাচ্ছিলেন, তারপরে এখানে তাদেরকে পুলিশ আটকে দেয়। এখন কিন্তু বিপুল সংখ্যক শ্রমিক এই 8টি কারখানার তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছে এবং বলছেন যে তাদের যে বকেয়া বেতন রয়েছে, তাদের ঈদের বোনাস সহ সেটি যেন দ্রুত প্রদান করা হয়। এবং একটি বিষয় যে তাদের এই বেতন বোনাস কিন্তু ঈদের আগ থেকেই বন্ধ ছিল এবং এখন তারা বলছেন যদি সেই গার্মেন্টসগুলো বিক্রি করে বা সরকার অন্যভাবে হলেও যেন তাদের যে বেতন বোনাসগুলো রয়েছে সেগুলো তাদেরকে দেওয়া হয়, কারণ এই মানুষগুলো আসলে বলা যায় যে একদমই কষ্টে জীবনযাপন করছেন। তাদের অনেকেরই বাসা ভাড়া বাকি, অনেকে দোকানের টাকা বাকি। তো এই কারণেই তারা আসলে এখানে এসেছে এবং তারা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি এবং এই মার্চ ফর যে যমুনা যে কর্মসূচি ছিল এবং এখানকার অবস্থান সেটি থেকে কিন্তু তারা কিন্তু এখানে চলমান রাখবেন তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিকেল 3:45টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় অভিনেত্রী ফারিয়াকে। রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। জুলাই আগস্ট গণহত্যায় আদালতের বিচার কাজ সরাসরি দেখতে পারবেন যে কেউ। নিজ ফেসবুকের মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আদালত কক্ষেও চলছে প্রস্তুতি। এদিকে সুপ্রিম কোর্ট জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিশ্বের অন্তত 21টি দেশের আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের সুযোগ থাকলেও বাংলাদেশের আদালতের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ ছিল না এতদিন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করতে বারে বারে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। সংশোধনে আরও যুক্ত হচ্ছে সরাসরি সম্প্রচারের বিধান। এই ধারাবাহিকতায় মঙ্গলবার ট্রাইব্যুনাল 1-এর এজলাস কক্ষে লাগানো হয় ক্যামেরা সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি। প্রসিকিউশন জানান, আদালতের অনুমতি সাপেক্ষে ট্রাইব্যুনালের বিচার সম্প্রচার করতে পারবে গণমাধ্যমগুলো। এখন ট্রাইব্যুনাল কোর্টরুমের ভেতরে যে বিচার কার্য হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেটিকে পাবলিকলি ব্রডকাস্ট করা যাবে, অথবা সেটিকে ধারণ করে পরবর্তীতে সেই অংশটুকু ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে। এদিকে সুপ্রিম কোর্টের জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবীরা আমরা আপিল বিভাগে কোথায় কি কথা বলছি, মক্কেলের পক্ষে জনসাধারণের পক্ষে সব দেখা সম্ভব হয় না, কিন্তু যদি দেখার সুযোগ হতো তাহলে আমরা অনেক সতর্ক হতে পারতাম। এটি সকলের জন্য প্রয়োজন। সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী এটা নাগরিকদের অধিকার বলেও জানান আইনজীবী। বাংলাদেশের মানুষ জানে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। কেউ তো জানে না। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি। দর্শক, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। তদবির বাণিজ্যের অভিযোগের বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা দুদকের তলবে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। এমনটি জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। প্রয়োজনে তাদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় 15 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। পরে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানকে সীমাহীন দুর্নীতি ও তদবির বাণিজ্যের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার এই 2 সাবেক কর্মকর্তার শত কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদকের তলবে জিজ্ঞাসাবাদের দিন ধার্য ছিল। তবে সংস্থাটির ডাকে সাড়া দেননি তারা। এতে অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। যে 2জন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে নির্ধারিত তারিখ ছিল, তারা কিন্তু আজকে উপস্থিত হন নাই। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়
কেউ যদি সেই সুযোগ না নেন, সেই কারণে অনুসন্ধান থেমে থাকবে। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বর্তমান সরকারের অংশ হওয়া জুলাই আন্দোলনের কিছু প্রতিনিধি বিগত সরকারের দুর্নীতির পথই অনুসরণ করছেন। নিউজ 24-কে তিনি বলেন, মানুষের আস্থা ধরে রাখতে, দুর্নীতি ঠেকাতে দুদক ও সরকারকে কঠোর হতে হবে। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি এটাই হচ্ছে মানে একটা স্বাভাবিকতা। তার মধ্যে তাদের এই ছাত্র নেতৃত্বের মধ্যে বা ছাত্রদের মধ্যে থেকে একাংশ এর মধ্যে জড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যজনক, এটা প্রত্যাশিত ছিল না। আন্দোলনের অংশীদার হয়েও যারা করছেন তারা কিন্তু আন্দোলনের যে মূল চেতনা তার থেকে সরে যাচ্ছেন। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এদিকে 2,63,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্টের চট্টগ্রাম অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পুনরায় মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজেটে এই বিষয়ে অর্থ বরাদ্দ রাখা হবে, যা কার্যকর হবে জুলাই মাস থেকে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেন, গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সেই অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষাপটে তখন মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি, ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মার্কিন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। এর মাধ্যমে দুর্গম এলাকাতেও মিলবে এই জরুরি সেবা। বিদেশি প্রতিষ্ঠান হওয়ায় এর কোনো ঝুঁকি রয়েছে কিনা তা নিয়ে রয়েছে আলোচনা। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী বলেছেন, স্টারলিংকে দেশের সার্বভৌমত্ব ভঙ্গ হবে না। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। দেশের প্রচলিত ইন্টারনেট ব্যবস্থায় যেমন তারের ব্যবহার প্রচুর, তেমনি সরকারি নিয়ন্ত্রণও অনেক বেশি, যার প্রমাণ দেখা গেছে জুলাই গণঅভ্যুত্থানে। প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেট মূলত অপটিক্যাল ফাইবার, টেলিফোন লাইন, ADSL বা কেবল নেটওয়ার্কের মাধ্যমে সবার কাছে পৌঁছায়। শহরাঞ্চলে এই পরিষেবা যথেষ্ট শক্তিশালী হলেও গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে এর বিস্তার এবং গতি দুটোই সীমিত। এর দারুণ এক সমাধান স্যাটেলাইট ইন্টারনেট। ভূপৃষ্ঠে থাকা গ্রাউন্ড স্টেশন, পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইট ও রিসিভার অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের কার্যক্রম পরিচালিত হয়। পৃথিবীর কক্ষপথে থাকায় স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো দুর্গম স্থানে সংকেত পাঠানো যায়, তাই যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছাতে পারে না সেখানেও সহজে পাওয়া যায় স্যাটেলাইট ইন্টারনেট। এই প্রযুক্তিতে সফলভাবে বর্তমানে পৃথিবীর 100টিরও বেশি দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক। স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে ব্যবহারের জন্য তারা 2টি প্যাকেজ দিচ্ছে। প্রথমটি স্টারলিংক রেসিডেন্সিয়াল, এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে 6,000 টাকা, আর রেসিডেন্সিয়াল লাইটের জন্য মাসে খরচ হবে 4,200 টাকা। এছাড়া যে কোনো স্থানে ঘুরতে গেলে বা চলন্ত অবস্থায় স্টারলিংক ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে রোম প্যাকেজ ব্যবহার করা যাবে। এর জন্য প্রতি মাসে দিতে হবে ন্যূনতম 6,000 টাকা। রোমের 6,000 টাকার প্যাকেজে 50 GB পর্যন্ত ডেটা পাওয়া যাবে, আর আনলিমিটেড ডেটার জন্য নিতে হবে 12,000 টাকার রোম আনলিমিটেড প্যাকেজটি। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে স্টারলিংক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বলেন, ইন্টারনেট যেন আর কেউ বন্ধ না করতে পারে সে ধরনের আইন প্রণয়নে কাজ করছে সরকার। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশের যে বিনিয়োগ সক্ষমতার যে চিত্র, এই চিত্রটা ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেজন্য আমরা হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটের একটা টেকসই বিকল্প খুঁজেছিলাম। সেই বিকল্প দিক থেকে এটা এসেছে। আমরা ইন্টারনেট যাতে বন্ধ না হয় সেই জন্য আইনগুলোকে পরিবর্তন করে দেব এবং আপনারা বছরের 3য় কিংবা 4র্থ কোয়ার্টারের মধ্যে এটা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। স্টারলিংক ব্যবহারের জন্য যে সেটআপ কিটের প্রয়োজন তার প্রাথমিক খরচ অনেকটাই বেশি। এখানে গুনতে হবে 47,000 টাকা। স্যাটেলাইট সিগন্যালের উপর নির্ভরশীল হওয়ায় খারাপ আবহাওয়া, যেমন ভারী বৃষ্টি বা তুষারপাত, এর গতি এবং সংযোগে প্রভাব ফেলতে পারে বলেও মনে করে প্রযুক্তি বিশেষজ্ঞরা। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।
নারী নির্যাতনের মামলায় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমের কাছে মঙ্গলবার এই খবর নিশ্চিত করেন ডেমরা থানার পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন। তিনি জানান, এক নারীকে ধর্ষণ, ভিডিও ধারণ ও নির্যাতনের অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এর প্রেক্ষিতে সারুলিয়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 2023 সালে প্রতারণার এক মামলায় তাকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। সময় হলো আরো একটা বিরতির। সাথেই থাকুন। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবারে অর্থ বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্র বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানোর দেশ নয়, তাই ডলার বা রেমিটেন্স পাঠাতে দেশটির 5% কর আরোপে বাংলাদেশে তেমন প্রভাব পড়বে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, 2024 সালের জুলাই পরবর্তী কয়েক মাস যুক্তরাষ্ট্র থেকে বেশি রেমিটেন্স এসেছে, কারণ এতদিন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র হয়ে এই অর্থ এসেছে। মধ্যপ্রাচ্যে থাকা 50 লাখ বাংলাদেশের মধ্যে 30 লাখই সৌদি আরবে থাকেন, তাই সৌদি থেকেই রেমিটেন্স বেশি আসে। যুক্তরাষ্ট্র আমাদের কিন্তু সত্যিকার অর্থে রেমিটেন্স আসার জন্য শীর্ষস্থানীয় দেশ না। আমরা একটু বিকল্পভাবে দেখেছি যে এই মধ্যপ্রাচ্যে কিছু এগ্রিগেটর আছে যারা আসলে ইউএস বেসড, তারা আমাদের ওখানকার প্রবাসী যারা বাংলাদেশি এবং ওখানে বাংলাদেশের যারা এক্সচেঞ্জ হাউস আছে তাদের কাছ থেকে বাল্ক অ্যামাউন্টটা তারা কালেক্ট করে যুক্তরাষ্ট্রে নিয়ে সেখান থেকে বাংলাদেশে রেমিট করেছে, কিন্তু এটা বাস্তবসম্মত ছিল না। তারপরেও সরকার অবশ্যই বিষয়টি দেখবে। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। জানিয়ে দেব খেলার খবর। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।